দ্য সাইলেন্ট মিরর, পর্ব সংখ্যা 67, লেখনীতে ডায়না এমরোজ লাকিন। আহির ভীষণ কষ্ট পাচ্ছে গৌরীর হাহাকার দেখে, তবে শব্দে তা প্রকাশ করছে না। নীরবে দুফোঁটা চোখের জল পড়ছিল। তাৎক্ষণিক মুছে ফেলে। রাফিদ বাবার আদেশ পালন করেছে, মসজিদের মুয়াজ্জিনকে খবর দিয়েছে। তিনি আসছেন জানাজা সম্পন্ন করতে। কয়েকজন লোক বাঁশ কাটা শুরু করেছে। মহিলারা মিলে গৌরীর মায়ের শেষ গোসলের ব্যবস্থা করছে। বাড়ির ভিড় কমতে শুরু করলো। আমজাদ চৌধুরী রাফিদকে বুঝিয়ে দিয়ে ফিরে গিয়েছেন বাড়িতে। সাথে শালুক, জয়ন্ত, তারাও ফিরে গিয়েছেন। মায়া যায়নি। গৌরীর সাথে বারান্দায় বসে আছে। চোখের সবটুকু জমা জল বিসর্জন দিয়ে দিচ্ছে গৌরী। তার মা এখনো জমিনে। একটু পর তাকে চিরতরে মাটির ঘরে শায়িত করা হবে। আর চাইলেও তাকে একটি নজর দেখা যাবে না। মায়া বেশ কিছুক্ষণ বুঝিয়েছে গৌরীকে, কাজ হচ্ছে না। দুনিয়ার সব ব্যথার সমাপ্তি ঘটলেও প্রিয় মানুষকে হারানোর ব্যথা যেন কখনো সমাপ্তি মিলে না। আহির উঠোনে পায়চারি করছে, ঘুরে ঘুরে গৌরীর দিকে দৃষ্টি নিবদ্ধ করছে। তার অসহায় মুখখানি এতটুকু ভালো লাগছে না। কথা বলতে চাইছে তার সাথে। একটু সান্ত্বনা দিতে পারলে হয়তো নিজের মনকে অন্তত বুঝ দিতে পারত। আহিরকে উদ্বিগ্ন দেখে মীর এগিয়ে গেল তার দিকে। জিজ্ঞেস করলো, কি ভাবছিস? গৌরীর সাথে কথা বলতে চেয়েছিলাম। যা বল। আশেপাশে গ্রামের কিছু মুরব্বি, তাদের সামনে বলবো? অপেক্ষা কর, আমি ব্যবস্থা করে দিচ্ছি। বলে মীর মায়া ও গৌরীর দিকে এগিয়ে গেল। মায়াকে আলাদা পাশে ডাকলো, বলল, আহির গৌরীর সাথে কথা বলবে, তুমি একটু ওকে ঘরের পেছনের পুকুরের পাড়ের দিকে নিয়ে যাবে। মায়া প্রথমে কিছুটা আপত্তিকর দৃষ্টিতে ভুরুকুটি করলো, এরপর ভেবে জবাব দিল, আচ্ছা। মায়া গৌরীকে নিয়ে পুকুর পাড়ের দিকে হাঁটলো। আহির ও মীর গেল পিছু পিছু। পুকুরটির পাড় শান্ত স্নিগ্ধ। চারিপাশে সবুজ ঘাস, নারকেল গাছ, কদম গাছের ছায়া জলে পড়ে ঢেউ খেলাচ্ছে। হালকা বাতাসে জলের উপর ছোট ছোট ঢেউ উঠছে। দূরে পাখির ডাকে পরিবেশটাকে আরো মধুর করে তুলেছে সকালটা। কিন্তু স্নিগ্ধ সকালটাও যেন বিষিয়ে রেখেছে গৌরীর মনকে। রাখারই কথা। গৌরী পুকুরের অপর প্রান্তে দৃষ্টি ফেলে দাঁড়ালো। মায়া পেছন থেকে সরে গেল। আহির এসে দাঁড়ালো গৌরীর পাশে। গৌরী অজানা কারোর উপস্থিতি পেয়ে সাবধান হলো। চোখের জল মুছে মাথার কাপড় টানলো। আহির গলা পরিষ্কার করলো খ্যাক খ্যাক করে। গৌরী মানুষটির গলার স্বর চিনতে পারল। ঘুরে আর তাকে দেখার প্রয়োজন বোধ করল না। আহির নিজে আগ বাড়িয়ে বলল, তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা পাচ্ছি না আমি। তোমার জায়গায় আমি থাকলে হয়তো দিকে হারিয়ে ফেলতাম। মা হারানোর যন্ত্রণা শেষ হয়ে যেতাম। দুনিয়াতে মা ব্যতীত আপন কেউ হয় না। তোমারও এখন আপন বলতে কেউ নেই। এতটুকু বলেই থামে আহির। চোখ তুলে গৌরীকে দেখল। তার কোনো প্রতিক্রিয়া নেই। চুপচাপ সামনের দৃশ্য দেখছি। মানুষটি উপস্থিত এখানে। মনটা নিশ্চয়ই তার মায়ের কাছে আছে। আহির পুনরায় বলল, আমি তোমাকে ভালোবাসি, হয়তো তোমার মায়ের থেকে বেশি নয়, তবে তার মতো তোমাকে আগলে রাখার চেষ্টা করব। তোমাকে যত্নে রাখবো। যত ঝড়ঝাপটা আসুক না কেন, তোমাকে কখনো ছেড়ে যাব না। এতটুকু ভরসা করে দেখো আমায়। গৌরী এবারও নিশ্চুপ। আহির তার কাছে গিয়ে কিছুটা এগিয়ে দাঁড়ালো। বলল, তুমি এখন পুরোপুরি একা। তবু তোমাকে একা বলতে ইচ্ছে করছে না, কারণ আমি আছি তোমার জন্য। একটু একটু করে তোমার ব্যথাটা দূর করার চেষ্টা করব। তোমাকে মিলন কুনজরে দেখেছিল, তোমার সর্বনাশ করতে চেয়েছিল, পারেনি। শুধু তোমার বুদ্ধিমত্তা আর সাহসের জন্য। এরপর যে আর এরকমটি হবে না তার কোনো নিশ্চয়তা নেই। তোমাকে এই গ্রামে একা ফেলে রেখে যেতে পারবো না। যদি যাই তবে শান্তিতে থাকতে পারবো না। আমার ধারণা কখনো ভুল হয় না। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, তবে বলছো না। যদি আমার ধারণা সঠিক হয়ে থাকে তবে আমার ডাকে সাড়া দিও। আগামীকাল মায়ার বিয়ে, এরপর হয়তো চলে যাব। বিরতি নিল আহির। কণ্ঠে স্পষ্ট কান্না। ফের বলল, তোমার সিদ্ধান্তের অপেক্ষায় থাকবো। আহির চলে গেল। গৌরী ঘুরে তাকালো আহিরের দিকে। তার যাওয়ার পানে চেয়ে থাকলো কিছুক্ষণ। মায়া দূরে দাঁড়িয়েছিল। তার কাছে এসে বলল, ভাইয়ার যাওয়ার পানে দেখেছিস তুই? ও নিশ্চয়ই তোকে পছন্দ করে। সে কিন্তু খুব ভালো মানুষ। অন্তত মীরের মতো বাজে না। একাধিক মেয়ের পেছনে ছোটাছুটি করে না।
তোর এখানে কেউ নেই, গ্রামে একা থাকাটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তাকে বলে বিয়ের আয়োজন করি, তার বাবা মা আসুক, তোকে এক দেখাতেই আশা করি পছন্দ করে ফেলবে। এরপর তার সাথে শহরে চলে যাবি। আর আজকে তুই আমার সাথে যাবি, একা একা থাকলে কেঁদে মরবি। গৌরীর মায়ের জানাজা সম্পন্ন হয়। তার মাকে কবরে শায়িত করা হয়। পুরুষেরা তাদের কাজ শেষ করে যে যার পথে ফিরে যায়। গৌরী দূর থেকে দাঁড়িয়ে মায়ের কবরটি দেখছে। চিরনিদ্রায় আজ তার মা, ডাকলেও আর সাড়া পাবে না। দুনিয়ার সব অভাব পূরণ হলেও মায়ের অভাব যেন কোনোদিন পূর্ণ হবার নয়। এই শূন্যতা ধীরে ধীরে শেষ করে এক অসহায় সন্তানকে। দেখতে দেখতে পার হয় একটি দিন। গতকাল মায়ার গায়ে হলুদের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তখনই খবর আসে গৌরীর মা মারা গেছেন। তিনি দীর্ঘদিন কাজ করেছেন নিজের ঘর ভেবে চৌধুরী বাড়িতে। আমজাদ চৌধুরী ওনাকে যথেষ্ট ভালো জানতেন। অসহায় বলে শালুককে দিয়ে বলতেন ওনাদের সাহায্য করতে চান। কিন্তু গৌরী ও তার মা বড্ড আত্মসম্মান বোধে প্রখর মানুষ ছিলেন। অন্যদের দেওয়ার সাহায্য কখনো গ্রহণ করতেন না। আমজাদ তাকে ভেবে এবং গৌরীর মনের অবস্থা ভেবে গতকাল গায়ে হলুদের অনুষ্ঠান বাতিল করেছে, আজ করছে। ইতোমধ্যে শুরু হয়েছে আয়োজন। মায়া সকাল থেকে বেঘরে ঘুমাচ্ছিল। তার আজ গায়ে হলুদ সে ভুলেই গিয়েছে। গৌরী ও তৃষ্ণা মিলে তার ঘুম ভাঙায়। মায়া ঘুম থেকে জলদি উঠে গায়ে হলুদ শাড়ি পরে নিল। হলুদ শাড়িতে তাকে যেন হলদে পরীর মতো লাগছে। শেফালি আসে তার ঘরে। জরুরি ভিত্তিতে জানালো তাদের এক্ষুনি হলুদের অনুষ্ঠানের উপস্থিত হতে বলেছে শালুক। বেলা বেজে 11টা, সূর্য সবেই দেখা দিয়েছে। শালুক চান এক্ষুনি গায়ে হলুদের কার্যক্রম সম্পন্ন করতে। শীতের সময় যেন দিন খুব দ্রুত ফুরিয়ে যায়। শেফালি বলেই চলে যায়। তৃষ্ণা, গৌরী সহ সবাই মিলে মায়াকে নিয়ে উঠোনে উপস্থিত হলো। উঠানের একপাশে সুন্দর করে সাজানো হয়েছে গায়ে হলুদের জন্য কলা গাছের ছাদনাতলা। মাটিতে রাখা পাটা, কলসি ভর্তি জল, কারো হাতে হলুদের বাটি, কারো হাতে রং জল। গায়ে হলুদ শেষে ওরা রং জল দিয়ে একে অন্যের গায়ে দেবে। শর্ত আছে। শর্ত হচ্ছে যাকে রং জল দিতে লক্ষ্য করবে তার পালাতে হবে। রং জল তার শরীরে দিলেই তাকে মোটা অঙ্কের টাকা দিতে হবে। সবাই আনন্দের সাথে অপেক্ষা করছে কখন শুরু হবে গায়ে হলুদ। বাড়ির ছেলেরা উঠানে ছিল। বাদবাকি অতিথিবৃন্দ সকলে আনন্দ করছে। মায়াকে দেখে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। বিয়ের সময় বোধহয় বিয়ের কনের সৌন্দর্য বেড়ে দ্বিগুণ হয়ে যায়। আজ মায়ার বেড়ে গিয়েছে। শালুক হাসলেন মেয়েকে দেখে। জয়ন্ত মায়াকে পা ছুঁয়ে সালাম করতে বলল মাকে। মাথা নুয়ে সালাম করতেই শালুক তাকে ধরে বুকে টেনে নিল। নিজের চোখের কাজল আঙুলে টেনে মায়ার গলার দিকে নজর ফোঁটা দিয়ে বলল, কারো নজর না লাগুক। মায়াকে নিয়ে যাওয়া হলো কলা গাছের ছাদনা তলায়। সবাই গোল হয়ে ভিড় করে দাঁড়ালো হলুদ লাগাবে বলে। মায়া সবাইকে রেখে দূরে তাকালো। সেদিকে দাঁড়িয়ে আছে মীর, সাদা রঙের শার্ট পরনে, হাত দিয়ে চুলগুলো ঠিক করছে। কথা বলছে আহিরের সাথে। মায়ার দিকে ঘুরে দেখছেও না। মায়ার মন খারাপের জন্য আর মীরকে দায়ী করতে চাইল না। নিজেকে অল্প অল্প করে বোঝাচ্ছে, ভাগ্যকে মেনে নিচ্ছে। গতকাল মাস্টারের বড় ছেলেকে মেরেছে, সেই সংবাদ তার কাছে পৌঁছেছে। কেন মেরেছে সে পুরোপুরি আন্দাজ করতে পারছে না। তাকে মীর ভালোবাসে না, হয়তো বোন ভেবেই ওকে মেরেছে। আর আকার ইঙ্গিতে বোঝা যায় না তাকে ভালোবাসি কিনা। আজ একবারও মীর তাকে বিরক্ত করেনি, হয়তো আর করবেও না ভেবে চোখ নামিয়ে ফেলল। জয়ন্ত থেকে শুরু করে সবাই একে একে হলুদ দিতে শুরু করলো। মায়া তখন কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো তৃষ্ণাকে, বিয়েতে তো ছেলেদের গায়ে হলুদ দেয়া হয় মেয়েকে, এটা কি আদ্রিয়ানের? কিছুক্ষণ আগেই হলুদ নিয়ে হাজির হয়েছে ছেলে পক্ষ থেকে দুজন। ওই যে চাচার সাথে কথা বলছে। মায়া আমজাদের দিকে ঘুরে তাকালো। একজন মুরব্বীর সাথে একজন যুবক বসে আছে। আমজাদ তাদের সাথে কথা বলছেন। তাদের সামনে বেশ কপদের নাস্তার থালা। একে একে সবাই হলুদ দেওয়া শেষ হলে উপস্থিত হলো মীর। সে বিদ্যুৎ গতিতে সবাইকে ঠেলে ঠেলে অগ্রসর হয়ে যায় সামনে। মায়া হঠাৎ মীরের আগমনে কাচুমাচু হয়ে গেল। অন্যদিকে ঠান্ডার তার দুই ঠোঁট থরথর করে কাঁপছে।
তার উপর মীরকে দেখে যেন কাঁপুনি আর একটু বেড়ে গেল। মীর মায়াকে পা থেকে মাথা পর্যন্ত দেখল। দেখা শেষে এক ভুরু উঁচিয়ে বলল, সবাই হলুদ দিয়েছে, আমিও একটু দেই। জয়ন্ত বললেন, বেড়ারা হলুদ দেয় না, বিয়ের কনের গায়ে অমঙ্গল হয়। ধুর বুইরা বেটি, সবখানে বাগড়া দেয়, আজকে তোমাকে হলুদ লাগাবো আগে। মীরের কথা শুনে সবাই হাসি শুরু করলো। মীর সবার উদ্দেশ্যে বলল, সবাই হাসি থামাও, আজ আমি বেয়াদব, মেয়ের গায়ে হলুদ দেব। আমাকে আপনি ছুবেন না, বলল মায়া। আপনাকে ছুতে আমার বইয়েই গিয়েছে, অন্যের জিনিসে হাত দেই না আমি, কিন্তু বোনের গায়ে হাত দেয়াই যায়। বলে হলুদের বাটি থেকে হলুদ তুলে নিল হাতে। মায়ার দুই গালে আলতো হাতে লাগিয়ে দিল। জয়ন্ত বলল, আয় তোর গালেও একটু দেই। না বুড়ি, আমার সাদা রঙের শার্টে দাগ লেগে যাবে, এই শার্টটা আমাকে ছোট মা উপহার দিয়েছে। মায়া তাদের কথা এড়িয়ে বলল, এখন আর কি করার বাকি, আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। অহন্তরে কলসির জল দিয়া গোসল করাইব। জয়ন্ত বললেন, আমি এত ঠান্ডা জলে গোসল করব না, এই শীতে কতদিন গোসল করো না কে জানে, এজন্যই তোমার শরীর থেকে গন্ধ আসে, বলল মীর। তার পাশে বুলবুল উপস্থিত হলো। মীরকে বলল, শুনুন, কানে কানে জরুরি কথা আছে। মীর কান পাতল। বুলবুল বলল, মেয়েরা রং মাখিয়ে দেবে, পালান এখান থেকে। আশপাশে চেয়ে দেখেন, কেউ নেই, ছেলেরা সবাই পালিয়ে গিয়েছে। মীর ঘাড় উঁচিয়ে দেখল, কেউ নেই। আহির, রাফিদ কোথাও লুকিয়ে পড়েছে। মীর খুব আত্মবিশ্বাসের সাথে বলল, শোন, আমি মীর, আমাকে রং মাখানো এত সোজা না, আপনি মীর বলেই আমার ভয়। বলে বুলবুল দ্রুত পায়ে চলে গেল। মীরের পরবর্তী জবাবের অপেক্ষা না করে মীর মায়ের দিকে তাকালো, তাকে গোসল করাতে চাইছে। সে নাকচ করছে বারবার। মীর সবার মুখের দিকে একবার তাকিয়ে রঙের জলটা মায়ের শরীরে ঢেলে দেয়। আকস্মিক কাণ্ডে জল মায়ের শরীরে পড়তেই সে হা হয়ে যায়। নিজের শরীরের দিকে নিজেই দেখছে, গোলাপি রঙে ভরপুর। মীর বলল, আমার সামনে কি অপরিষ্কারভাবে চলবে তা আমি মানতেই পারবো না, তাই তোমাকে রঙিন জলে গোসল করিয়ে দিলাম। পাশে থাকা তৃষ্ণা বাকি মেয়েদের উদ্দেশ্যে বলল, মীরকে রং লাগাও। শুনে মীর দৌড় শুরু করলো। মেয়েরা পিছু পিছু ছুটছে রং জল ভরা ছোট ছোট পাত্র নিয়ে। মেয়ের নিজেকে ওদের হাত থেকে বাঁচাতে বাঁচাতে দৌড়ে বাড়ির চৌকাঠ পেরিয়ে বাইরে চলে গেল। সেখান থেকে মেয়েদের চক্ষু আড়াল হয়ে বাড়ির পেছনে প্রাচীর টপকে পুনরায় ভেতরে এলো। বেশ হাঁপিয়ে গিয়েছে। দম ছেড়ে উঠানের চারিদিকে দেখল, রং হাতে সৈনিক দল নেই। বোধহয় বাড়ির বাইরে খুঁজছে তাকে। মায়া এখনো দাঁড়িয়ে আছে কলা গাছের ছাতনা তলায়, একা একা দাঁড়িয়ে আছে। মীর ধীর স্থির পায়ে হেঁটে তার কাছে পৌঁছালো। মীর হাসছে মায়ার ভেজা রঙিন রূপ দেখে। মায়া আপ করে দাঁড়িয়ে আছে, দুই হাতে জল মুছে। মীর হাসি থামিয়ে বলল, বলেছিলাম না আমি মীর, আমাকে রং মাখানো এত সহজ নয়। বলে পুনরায় হাসি শুরু করতেই মায়া পাশে থাকা রং জলের পাত্রটা চটজলদি হাতে তুলে মীরের গায়ে ঢেলে দিল। মীর হকচকিয়ে গেল। বিমোহিত মুখে নিজেকে দেখে মায়ার দিকে তাকায়। মায়া সশব্দে হেসে উঠল। তার হাসির সময় দীর্ঘায়িত হলো। মায়া হাসি মাখা মুখে মীরকে মুখ বাঁকিয়ে বলল, আমি মীর, আমাকে রং মাখানো এত সহজ নয়, কত দেমাগ। বলেই সে থামতে বুলবুলের হাসির শব্দ পাওয়া গেল। বুলবুল মীরকে লাল রঙে রাঙা হতে দেখে হেসে গলে পড়ছে। মীরের প্রচণ্ড রাগ উঠছে মায়ার কাছে এবং বুলবুলের কাছে হেরে গিয়েছে বলে। দূর থেকে আমজাদ, শালুক, আহির, রাফিদ সহ বড়রা তাদের দেখে হাসছে। এভাবেই যেন আজকের গায়ে হলুদের অনুষ্ঠান আনন্দে মেতে উঠল। দিন ফুরিয়ে সন্ধ্যা নেমে আসলো ধরণীতে। বিয়ের জমজমাট মূল আয়োজন যেন এখন শুরু। দিনের আলোতে বিয়ের বাকি কাজ সম্পন্ন করতে চেয়েছিলেন আমজাদ, পারেননি। শহরের আত্মীয় স্বজনদের জন্য তারা চেয়েছে রাতের আলোতে বিয়ে হবে। চারিদিকে বাল্ব, দূর দূরে জ্বলবে মশাল, হারিকেন দিয়ে ফুলের মতো তৈরি করা হবে আলোর ভাণ্ডার। অবশেষে তাদের কথা মতোই আমজাদ তাই করলেন। অতিথিরা সেজেগুজে হাজির হচ্ছে। পাড়ার মেয়েরা রং বেরঙের শাড়ি, ঘাগরা, বিভিন্ন ধরনের পোশাক পরে হাজির হচ্ছে। মায়া নিজ ঘরের বারান্দায় দাঁড়ানো। ঘরের ভেতরে সবাই তার বিয়ের সাজসজ্জার জিনিসপত্র দেখছে। বিয়ের শাড়ি বেশ চমৎকার, দামি।
লাল রঙের পাথরের দ্বারা ঘুমটাখানা তৈরি। সন্ধ্যার পরপর সময়ে বিয়ের শাড়ি কাপড় দিয়ে গিয়েছে বুলবুল। গায়ে হলুদের সাথে বিয়ের সমস্ত জিনিসপত্র তখন দিয়ে যায়। সবাই ঘরে বসে হই হুল্লোড় করলেও মায়ার ভেতরটা বিষাক্ত হয়ে উঠেছে ধীরে ধীরে। হয়তো আর কিছুক্ষণ পরেই জীবন মরণের শেষ ধাপে পা রাখবে। তারপর আর চাইলেও মিটকেসে পাবে না, কেবল তার একমুঠো স্মৃতি ব্যতীত। মায়া ডাক পড়ল ঘর থেকে। মায়া নিজের অভিব্যক্তি পরিবর্তন করে ঘরের ভেতরে চলে আসলো। তৃষ্ণা বলল, সবে কাজে এসে হাজির হয়েছে, জলদি তৈরি হয়ে নেই। মায়াকে সবাই মিলে বউ সাজাতে শুরু করলো। আয়নার সামনে বসা সে। আগে শাড়ি পরিয়েছে, চুলে খোপা করে গোলাপ ফুলের মালা গেঁথে দেওয়া হয়েছে, হাতে চুড়ি, গলায় স্বর্ণের হার। মায়া বউ সেজে নিজেকে দেখছে। সবাই তার রূপের প্রশংসা করছে। সেও মিথ্যে হাসি আঁকে। ধীর পায়ে হেঁটে জানালার পাশে গেল। বাড়ির পেছনের দিকটা জানালার পাশ থেকে স্পষ্ট। পেছনের দিকে কারোর আনাগোনা নেই, তাই চোখ পড়ে প্রাচীরের দিকে। মুহূর্তে চোখ নামিয়ে ফেলতেই মনে হলো কেউ ওপাশটায় দাঁড়িয়ে আছে। সে আবার চাইল কঠিন দৃষ্টিতে। অস্পষ্টভাবে দেখল একজন মেয়ে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে। নিশ্চয়ই সামনে কোনো পুরুষ লোক উপস্থিত। মায়া কিঞ্চিত বিস্ময় হতবাক হয়ে যায়। কারা এভাবে চুপিসারে কথা বলছে? লোকটির শরীরের গড়ন দেখা গেল। বয়স্ক হবে নিশ্চিত মায়া। মায়া তড়িঘড়ি করে ঘর থেকে বের হতে চাইল। তৎক্ষণিক তার সামনে পড়ল বুলবুল, হাতে সন্ধ্যার নাস্তা নিয়ে। মায়াকে ঘরের বাইরে বের হতে দেখে বুলবুল বলল, কোথায় যাচ্ছেন এই সাজে? মায়া দৃষ্টি এলোমেলো করে বলল, রাফিদ ভাইয়ের কাছে। বুলবুল গম্ভীর মুখে আস্তে ধীরে ফিসফিসে জবাব দিল, রাফিদ দাদা সেই দুপুরের পর বের হয়েছে, আর ঘরে ফেরেনি। মালকিন প্রচণ্ড রেগে আছেন, সর্দার চিন্তিত বেশ। সেই সাথে মীর দাদাবাবুও গায়েব। গায়েব মানে? গায়েব? ওনারা কোথায় গিয়েছেন কিছুই জানা নেই। মালকিন, সর্দার, দাদি, শাহানারা, মালকিন সবাই কোনো একটা বিষয় দেখলাম কানা ফিসফিস করছে। বুলবুল থেমে আবার বলল, আমি আরও একটা কথা শুনেছি। কি শুনেছিস? বুলবুল এবার আরও কিছুটা সতর্কতার সাথে বলল, মালকিন কাউকে মারার নির্দেশনা দিয়েছে।